আচ্ছা, ঠিক আছে। আজকে তাহলে আহ, আজকে জাস্ট রেকর্ড করাই থাকবে, যেহেতু আজকে সিকিউ অ্যানালাইসিস আর সিকিউ সলভ তোমাকে একটু ধরিয়ে দেবো কিভাবে এই অধ্যায় সিকিউ গুলো করা লাগে। অর্থাৎ এমনিতে আমাদের শেষ, তাই না? আজকে আমরা বোর্ড কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করা ট্রাই করবো, আর দেখবো কি কি আসে, আর আমাদের কতদূর মানে আমরা সবকিছু পারি কিনা সেটা। ঠিক আছে। ওকে। আচ্ছা, 17, 18। ফার্স্টে যদি আমরা দেখা ট্রাই করি যে কোন কোন সালে কি কি আসছিল, তো দেখো প্রত্যেকটা বোর্ডে চ্যাপ্টার থেকে কয়টা করে সৃজনশীল আসে সেটা যদি দেখা ট্রাই করি, তাহলে দেখো তোমার 22 সালে দেখো, 22 সালে প্রত্যেক বোর্ডেই প্রায় দুইটা 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 দুইটা, একটা দুইটা দুইটা দুইটা। তাহলে বুঝতে পারতেছো এই চ্যাপ্টার থেকে 20 মার্ক তুমি এক্সপেক্ট করতে পারো। মানে 20 মার্ক এই চ্যাপ্টার থেকে থাকবেই। মানে তোমার 20 মার্কের সিকিউ জি। এই চ্যাপ্টার থেকে থাকবে। জি। 20 20 মার্কের সিকিউ, 20 মার্কের সিকিউ এই চ্যাপ্টার থেকে থাকবে। আর তোমার ফার্স্ট পেপারের পরীক্ষা কত মার্কের বলো তো? 50 মার্ক। তোমার শেষ কিন্তু 50 মার্কের। তো 75। 50 মার্কের মধ্যে হ্যাঁ, 50। 20 মার্কে যদি 50 মার্কে যদি 20 মার্কে তুমি একটা চ্যাপ্টার থেকে পাও, তাহলে সেই চ্যাপ্টারটা অবশ্যই গুরুত্ব দিতে হবে, তাই না? জি। আবার দেখো এমসিকিউর ক্ষেত্রে যদি তাকাই, ইস, দেখো এই যে তিনটা, চারটা, চারটা 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 চারটা, তিনটা চারটা তিনটা, তার মানে ধরা যায় এই চ্যাপ্টার থেকে তোমার ধরো 25 মার্কের মতো থাকেই। ধরো 75 মার্কের তো পরীক্ষা, তো 75 মার্কের মধ্যে 25 মার্ক ধরো এই চ্যাপ্টার থেকে থাকবেই, আউট অফ 75। তার মানে বুঝতে পারতেছো 33% মার্কই তোমার এই চ্যাপ্টার থেকে, মানে জাস্ট একটা চ্যাপ্টার পড়লে তুমি 33% মার্ক পাওয়ার পাওয়ার দাবিদার। দেখো এই যে আবার দেখো তোমার 21 সালে, 21 সালে দেখো 5টা করে এমসিকিউ আসছে। তারপর দেখো প্রত্যেক বোর্ডে এরকম 5টা চ্যাপ্টার করে থাকেই। তো প্রত্যেক সালে এখান থেকে ধরো 33% কোশ্চেনই তোমার থাকে। তাহলে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট সেটাকে আর আলাদা করে বলার দরকার আছে? না, হ্যাঁ, তাহলে অবশ্যই গুরুত্ব না, দিতে হবে। না। তাহলে এই চ্যাপ্টারটা যে আমি এতদিন টাইম নিয়ে পড়লাম, তার গুরুত্বটা এখন বুঝতে পারছো যে কেন এই চ্যাপ্টারটাতে গুরুত্ব নিয়ে পড়াইছি। কারণ তুমি যদি এই চ্যাপ্টার থেকে তুমি পারো, তাহলে 33% পড়া থাকে একটা চ্যাপ্টার দিয়ে তোমার শেষ। বুঝতে পারছো? হুম। আচ্ছা, লেখালেখি বাদ দিয়ে একটু দেখো। আচ্ছা, ইস, দেখো। আচ্ছা, এই যে আমি যে স্লাইডে নিতেছি ক্লাসটা, ওই স্লাইডটা তোমাকে দিয়ে দেবো, অসুবিধা নেই। জাস্ট তুমি যদি এইটাও পড়ে যাও তাও হবে, এটা আর কি তোমার উদ্ভাসের একটা বই থেকে নেওয়া। তো এই ফার্স্টের দিকে এখানে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞার তথ্যাবলি আছে, এটা একটু রিডিং করে নেবে তাহলে হবে, এটা আর বোঝাবো না। বোঝানোর কিছু নাই আর কি, ঠিক এগুলো আছে, সবগুলো ঠিক আছে। পড়াইছিলাম, সবগুলো পড়াইছি এসব। তারপর তোমার গ্রেডিয়েন্ট কি মিন করে, তবে তাৎপর্য কি, তারপর তোমার ডাইভারজেন্স কি মিন করে, তাৎপর্য কি। তারপর এই যে যেমন আমরা দেখছিলাম, যদি তোমার ডাইভারজেন্স পজিটিভ হয় তাহলে কি, তাহলে আমাদের তাহলে আমাদের ঘনত্বটা কমে আর আয়তনটা বাড়ে। তো ডাইভারজেন্স যদি ঋণাত্মক হয় তাহলে আমার ঘনত্বটা কমে, তাহলে ঘনত্বটা বাড়ে আর আয়তনটা কমে। যদি শূন্য হয় তাহলে কি বলি? শূন্য হলে আমরা সলিনয়েডাল, শূন্য হলে আমরা সলিনয়েডাল বা সিলিন্ড্রিক্যাল বলি, তাই না? দেখো, তোমার যদি ধনাত্মক হয় তাহলে আয়তন বৃদ্ধি জি। পায়, ঋণাত্মক হলে সংকোচন। তবে মানে শূন্য হলে আগত নির্গত ফ্লাক্স সমান। তাহলে কি হবে? তাহলে তখন সেটাকে আমরা বলবো সলিনয়েডাল বা সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, আবার কালারের ক্ষেত্রে ওই সেম ভাবে ওই সব কিছু লেখা আছে, জাস্ট একবার রিডিং করে নেওয়া তাহলে হবে। তারপর কি আছে এখানে? সূত্রাবলী গুলো আছে। আবার কি কি সূত্রগুলো দরকারি চ্যাপ্টারের জন্য, সেই সবগুলো এখানে দেওয়া আছে একবার। একটু মানে দেখো, কোন চ্যাপ্টার রিভিশন দেওয়ার আগে ফার্স্টে কি করবে? ফার্স্টে এই সূত্রগুলো দেখে নেবে, সূত্রগুলো দেখলে তোমার ধরো অর্ধেক কাজ শেষ। তো সূত্র দেখো, ধরো তোমার হাতে টাইম খুবই কম, তখন কি করবে? তখন সূত্র দিয়ে শুরু করবা। আর ধরো টাইম মোটামুটি আছে, তখন কি করবে? তখন লেকচারটা মোটামুটি আগে দেখবা, আমরা যে লেকচার সিলেক্ট আছে সেটা দেখার পর তোমার হ্যাঁ, হ্যাঁ। সলভ করা দরকার, সেগুলো করবা। তারপরে এখানে ধরো এই যে নদী স্রোতে সুন্দর করে এখানে গ্রাফিক্যালি দেখানো আছে। তারপর তোমার ভেক্টর অপারেটর, যে বলছিলাম না যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এটাকে বলে, ডেল। তো এটা দেখতে কিরকম, এটা কিন্তু অবশ্যই মনে রাখতো, এটা মনে না থাকলে পরীক্ষা কিন্তু মারা খেয়ে যাবে ভালো মতোই। তারপর এই যে তোমার ত্রিভুজ সূত্র কিভাবে মিলাতে হয় সেসব তো বলছিলাম আমি। তারপরে এখানে সুন্দর করে দেখানো আছে। তারপরে এখানে শুরু হলো তোমার ধরো তারপরে এখানে শুরু হলো তোমার এমসিকিউ। তো এমসিকিউ এখানে যতগুলো আছে সবগুলো এমসিকিউ কিন্তু করবা, মাস্ট করবা। তোমার কিন্তু বলছিলাম যে এমসিকিউ কখন করতে হয়, হ্যাঁ। সৃজনশীল কখন করতে হয়। দ্বিতীয় যে ক্লাসটা বা প্রথম যে ক্লাসটা সেখানে কিন্তু বলছিলাম তোমায়, বলি নাই? তো
ও, হ্যাঁ, আসছো। হ্যাঁ, তোমার মিউট করো, কথা শোনা যায়। হ্যাঁ দাদা, ওই যে চার্জ শেষ হয়ে গেছিল তো অন্য ফোন দিয়ে আর কি ক্লাসে ঢুকছি। আচ্ছা, ঠিক আছে, শুনি। দেখো, এমসিকিউর ক্ষেত্রে কি বললাম, এমসিকিউ এখানে যতগুলো আছে মাস্ট কিন্তু করবে এগুলা। তোমার এখান থেকে প্রতি বছর এমসিকিউ কিন্তু রিপিট হয়। তাই তুমি যে এমসিকিউ গুলো করো এখানকার, তুমি অবশ্যই কমন পাবা। ঠিক আছে, এখানে রিপিট হয়, এটাই তো। এমসিকিউ ভালো রিপিট হয়। তো এখানে যতগুলো এমসিকিউ দেওয়া আছে সবগুলো করবা। দেখো এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে কিভাবে হয়েছে। তো ফার্স্টে তো নিজে ট্রাই করবে, যদি নিজে ট্রাই করে না পাও তাহলে সলিউশনটা দেখবা যে কিভাবে হয়েছে। এখানে অনেক 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 এমসিকিউ দেওয়া আছে। তো সবগুলো করা ট্রাই করবো, সবগুলো করা মানে করতে হবে। ওকে। জাস্ট ট্রাই করবো না, করতে হবে। প্লাস এখানে লাস্টে ধরো বাড়তি কিছু এমসিকিউ দেওয়া আছে। এই যে দেখো, বাড়তি কিছু এমসিকিউ দেওয়া আছে যেগুলো বিভিন্ন বই থেকে। তো এই বই থেকে যেগুলো ধরো যে ইসাক স্যারের তোমার বইয়ের এমসিকিউ গুলো দেওয়া আছে। তারপর তোমার কার কি আছে, তারপর তোমার তপন স্যারের বইয়ের এমসিকিউ গুলো দেওয়া আছে, তোমার সলিউশন সহ, অবভিয়াসলি। তো এগুলো অবশ্যই করবা। যেগুলো থেকে মাঝে মাঝে চলে আসে, তোমার বিভিন্ন ভর্তি পরীক্ষাতেও যেমন আসে, বোর্ড পরীক্ষাতেও এখান থেকে আসতে দেখা যায়। তো এগুলো করবা। আবার তারপর কি আছে, কিছু সম্ভাব্য নমুনা কোশ্চেন দেওয়া আছে। তো এগুলো করবা। তো এখানে যা যা দেওয়া আছে আর কি, আজকে যে শীটটা দেবো ওই শীটে তোমার যত কিছু আছে দেওয়া, সব করার ট্রাই করবা। করতে হবে কিন্তু, মানে আমি বলছিলামই যে কি কি করতে হবে না করতে হবে সব বলে দেবো, বাকিটা তোমার হাতে। ওকে, এখানে যা দেওয়া আছে, যত এমসিকিউ দেওয়া আছে সব করবা। তারপর দেখো এখানে কি আছে, তোমার সৃজনশীলের জন্য তো ক নাম্বারের কোশ্চেন গুলো দরকার আছে অবশ্যই, তাই না? তো এগুলা কি করবে, এগুলো কিন্তু মুখস্থ করতে হয়। তো এগুলো মেমোরাইজ করতে হয়। তো যেগুলো, যেহেতু এগুলো মেমোরাইজ করতে হয়, তাই কোনো একটা ফাঁকা টাইম করে এগুলো পড়বা। আর এগুলো অবশ্যই কিন্তু মুখস্থ করবা। কারণ এগুলো মুখস্থ না করলে মানে ওকে। কিছু কিছু স্যার আছে, তুমি যে বুঝে থাকো আর যদি নিজের ভাষাতে লেখো তাহলে মার্ক দিয়ে দেয়। আর সবাই তো এরকম না, কেউ কেউ চায় একদম পুস্তকের ভাষায়, পুস্তকের ভাষায় লিখতে হবে, মানে বইয়ের ভাষায় একদম লিখতে হবে। তো তার জন্য কি করবা, ওকে। তার জন্য এগুলো অবশ্যই মুখস্থ করবে। আর এগুলো কিন্তু রিপিট হয়। দেখো এই যে এখানে দেখো, এই যে এটা দেখো 22 সালে আসছে, 19 সালে আসছে। তারপরে যে এখানে দেখো 22 সালে, 17 সালে, আবার 22 সালে, মানে একবারে দিবে। তারপরে এইটা দেখো কত বড় লাইন, 22 সালে, 21 সালে, 21 সালে, 17 সালে, 21 সালে, 21 সালে, 21 সালে, বা 21 সালে। দেখছো কি পরিমাণ রিপিট হয়। তবে এই যে এইটা দেখো, এই যে এইটাও কত জি। বড় লাইন, কত বড় লাইন। তো এগুলো কিন্তু অবশ্যই করবা। এগুলো থেকে কিন্তু তোমার এগুলো থেকে কিন্তু তোমার ভালোই কমন পড়ে। তো এগুলো না পড়লে নিজের পায়ে নিজে নিজের পায়ে নিজে কুড়াল, কুড়াল মারা হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই করবে। এই যে দেখো প্রায়গুলাই তোমার রিপিট হয়েছে। এগুলো অবশ্যই করবে। তারপর কিছু সম্ভাব্য, সম্ভাব্য বলতে কিছু এক্সট্রা দেওয়া আছে। ওকে। এই যে এগুলো এক্সট্রা দেওয়া আছে, তো টাইম থাকলে এগুলো পড়বা, কারণ এগুলো থেকে আসতে পারে। এগুলো থেকে অবশ্যই আসতে পারে, যেমন এই যে ভেক্টর গুণন কাকে বলে, এটা অবশ্যই, এটা খুবই ওকে। গুরুত্বপূর্ণ, ওকে। আসতে পারে। তারপরে এখানে দেখো খ নাম্বারের জন্য, তো খ নাম্বার এগুলো কিন্তু রিপিট হয়, জাস্ট ক নাম্বার এগুলো যে রিপিট ওকে। হয় তা না। এই খ নাম্বার এগুলো দেখো যে 22 সালে আসছে, 21 সালে আসছে, 16 সালে আসছে। তো এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবো। এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবো, মাস্ট কিন্তু এগুলা, এগুলা পড়ে যাবাই, মানে কি হয় হোক না হয়নি। ওকে। দেখো তোমার ক নাম্বারে হচ্ছে 1 মার্ক, তারপর হচ্ছে খ নাম্বার হচ্ছে 2 মার্ক। সে 2 মার্ক, 1 মার্ক আর 2 মার্কে 3 মার্ক, মানে প্রত্যেক সেমিস্টারের জন্য দেখো 7 মার্ক, 10 মার্কের মধ্যে 3 মার্কে কিন্তু এখান থেকে আসতেছে। তাই এগুলো মুখস্থ না করলে কিন্তু 3 মার্ক তুমি পাবা না। তাই ম্যাথে তুমি যতই ভালো হও না হুম। কেন, শুধু মুখস্থ করে না যাও, মার্ক কিন্তু অনেকটাই কমে যাবে। ঠিক আছে, যে এখানে বোর্ডের অনেকগুলো দেওয়া আছে, তারপর তোমার এক্সট্রাও কিছু দেওয়া আছে। তো সবগুলা পড়বো, সবগুলাই পড়বো। আর দেখো খুব যে হাতে ঘোরা আসে তা না, খুব যে হাতে ঘোরা আসে তা না। এ, দেখো এখানে যেমন আসতে, যে কোনো একটা বোর্ডেরই দেখায় যেমন যেটা রিপিট হয়েছে। উপর থেকে একটু যাওয়ার জন্য ট্রাই করি। হ্যাঁ, যে ভেক্টর ধরো ডাইভারজেন্স এর বৈশিষ্ট্যটা কি কি। তবে ডাইভারজেন্স এর ক্ষেত্রে আমি বলছিলাম না, যদি প্লাস হয় তাহলে কি, ডাইভারজেন্স যদি প্লাস হয় বা পজিটিভ হয় তাহলে ঘনত্ব কমবে আর আয়তন বাড়বে। যদি ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় ঘনত্ব বাড়বে, আয়তন কমবে। তো ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে কি হবে, সলিনয়েডাল বা সিলিন্ড্রিক্যাল। তো এইসব যদি বলে দাও তাহলে কিন্তু হবে। এর খুব যে হাতে ঘোড়া মুখস্থ করতে হয় তা না, যা বুঝছো সেগুলাই ওকে। জাস্ট একটু ভালো করে একটু তোমার বইয়ের ভাষায় লিখবা তাহলে। তো এইগুলো তোমার করার খাও। ওকে। এক্সট্রা দেওয়া আছে, তো এক্সট্রা গুলো পড়বা। তারপর দেখো, তারপর এখান থেকে সৃজনশীল শুরু হইলো মনে করো। এখন আমরা সৃজনশীল গুলো দেখাতে, আর সৃজনশীল কিন্তু এটা বলার কোনো অবকাশ রাখে না যে সৃজনশীল অবশ্যই করতে হবে। মানে বোর্ড কোশ্চেন যা যা আসে বোর্ড পরীক্ষার জন্য এগুলো অবশ্যই করবা, মাস্ট কিন্তু এগুলো। আজকে যা যা দেখাবো
আজকে ক্লাসটা ধরো মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসের মধ্যে একটা। আর আজকে ধরো 11 নম্বর ক্লাস না, তো আজকে ক্লাসটা আগে আচ্ছা 10টা ক্লাস দাদা, হচ্ছে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে বইয়ের পিডিএফ একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিয়ে দেবো, অসুবিধা নেই। তোমার যা যা দরকার হবে সব আমি দিয়ে দেবো, ওসব নিয়ে তোমাকে ওকে। চিন্তা করতে হবে না। তোমার কাছে জাস্ট পড়াশোনা করা, কি ওকে। কি পড়তে হবে তা আমি সব বলে দেবো, ওটা দিয়ে চিন্তা করার দরকার নেই। ওকে। তারপর দেখো এখানে ওকে। কি ওকে। দেওয়া আছে। যদি এই যদি এই সৃজনশীলটা দিকে আমরা তাকাই, কি দেওয়া আছে এখানে, কার্তের স্থানাঙ্ক অবস্থায় তিনটা বিন্দু, এই যে একটা ও বিন্দু দেওয়া আছে, একটা পি বিন্দু দেওয়া আছে, আর একটা কিউ বিন্দু দেওয়া আছে। তো পি কিউ এর মান নির্ণয় করতে এটা কিভাবে করতে হয় আমরা দেখাই নাই। ফার্স্টে কি করবো, ফার্স্টে তো তোমার যেহেতু পি কিউটা দরকার, যে পি আর কিউ ইকুয়াল আমরা কি দেখছিলাম, পি কিউ ইজ ইকুয়াল টু তোমার যে আদি মানে আদি হ্যাঁ। মাইনাস না শেষ মাইনাস আদি, তাহলে কিউ ভেক্টরটা বিয়োগ হচ্ছে পি ভেক্টরটা। তো একটা যে নির্দিষ্ট কিছু সাপেক্ষে ধরি তাহলে কি হবে, তোমার ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। তো যে ও কিউ ভেক্টরটা ফার্স্ট বের করবো, ও পি ভেক্টরটা তারপরে বের করবো, তারপর বিয়োগ করে দেবা। এটা আমরা করছি অবশ্যই, তাই না? করছি না এটা? করছি। জি। এটা দেখাবো না। জি। তো আজকে জাস্ট কিন্তু রিভিউ, মানে আমি যে করে দেখাবো এমনটা না, জাস্ট আমি দেখাবো যে আমি এগুলো করছি কিনা। আর বাসাতে ঢাকা রিভিশন তুমি বোর্ডে দিতেই কোশ্চেন পারবা। কত সহজ। হ্যাঁ খুব ইজি, দেখো জাস্ট 2 লাইনের অঙ্ক। দেখছো, তুমি যে আমাকে বলছো যে এত কি সোজা আসে, আসলে দেখো তার চেয়ে সোজা আসে। আমি তো এগুলো জাস্ট ফানের জন্য করছিলাম, জাস্ট উদাহরণ হিসেবে করছিলাম, আর এগুলো দেখো এখানেই আসে। তারপর কি দিচ্ছে এখানে, পি ও কিউ এর অবস্থান ভেক্টর তো পরস্পর লম্ব হবে কিনা। তো কখন লম্ব হবে আমরা শিখছিলাম যে ডট গুণফল যদি 0 হয় তাহলে লম্ব হবে, তাই না? তো কি করব, আমরা ওপিটা বের করব, ওপি ভেক্টর বের করব, তারপর ও কিউ ভেক্টরটা বের করব। করার পর কি করব, যদি ডট যদি ডট গুণফলটা কি হয়, ডট গুণফলটা যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে লম্ব হবে, তাই না? এই যে জি। তোমার ঘ নাম্বারে কি করতে হবে, তোমার ওপি ভেক্টর ডট ও কিউ না ভেক্টর, না না যদি না এই ডট যদি ডট না প্রোডাক্টটা না যদি 0 না হয় না তাহলে না কি না বলবো, না তাহলে বলবো যে লম্ব, তাই না? দেখো তাই কিন্তু করছে, তাই কিন্তু করছে, জাস্ট গুড ডট। জি। দেখো এক লাইনের জাস্ট জিনিস, দেখো এক লাইনের জিনিস, এক লাইনের জিনিসটা তার মান ভাবা যায়। দেখো, তারপর এটা শেষ। দিকে দেখো, টেলিভিশন। এখানে কি বলছে, অরুণ মাঝি এত কিলোমিটার বেগে নৌকা চালিয়ে প্রস্থ বরাবর পার হয়। তো প্রস্থ আমি কোনটাকে বলছেন, প্রস্থ আমি এই যে এটাকে বলছেন, আমি ডি যেটা। তো অরুণ মাঝি একই বেগে মানে দুজনে বেগের সমান প্রস্থ বরাবর নৌকা চালাচ্ছে, মানে দুইজনই প্রস্থ বরাবর নৌকা চালাচ্ছে। দেখো এই হচ্ছে প্রস্থ ভাই। বরাবর পার হয়। দেখো এই এই হচ্ছে প্রস্থ বরাবর পার হয়, তার মানে কি, তার মানে এই ক্ষেত্রে যে কেসটা হবে সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্বের যে কাজটা আছে ওইটা, সর্বনিম্ন জি। দূরত্ব সেইটা। উদ্ভাস। এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। আর সর্বনিম্ন দূরত্ব। আর এর ক্ষেত্রে কি বলছে, এর ক্ষেত্রে বলছে আর্গুমেন্ট। ওই বরাবর চালায়, তার মানে কি এর ক্ষেত্রে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়। তো ওই দুইটা কেসকে জাস্ট কাজে লাগাবো, কাজে লাগা করবো তাহলে হবে। দেখো কি লেখা আছে, অধ্যাপক অরুণ মাঝিকে কোন দিক বরাবর নৌকা চালাতে হয়েছিল। মানে দেখো অরুণ মাঝির ক্ষেত্রে কি সর্বনিম্ন দূরত্বের কেসটা না, তাহলে কি হবে এখানে, তোমার জাস্ট এখানে ওই যে আমরা যে শিখলাম যে আলফা ইজ ইকুয়াল টু লাস্টে কি থাকে, কস ইনভার্স, তোমার মাইনাস ইউ ডিভাইড বাই ভি। জাস্ট এই সূত্রটা ইউজ করবে তাহলে হয়ে যাবে। মানে যে দেখাচ্ছিলাম যে ট্যান 90 ইজ ইকুয়াল টু ওইটা, তারপর কাটাকাটি করে লাইন টাইন কিছু কমালে তারপর এই লাইনটা আসে, তো জাস্ট ওইটা করলেই হবে। মনে আছে না? তো দেখে নেবে একবার, মনে না থাকলে অসুবিধা নেই। জি। তারপর এখানে দেখো, উদ্দীপক ওকে। কোন মাঝে কম সময় নদী পার হবে, তাহলে কি করবো, দুইটার ক্ষেত্রে আমরা T1 T2 বের করবো। তো ধরো অরুণের ক্ষেত্রে আমরা টিটা বের করবো, তো টি অরুণটা বের করবো, তারপর টি তোমার বরুণটা বের করবো, তারপর দেখবো যার ক্ষেত্রে টাইমটা কম হবে সে আগে পার হবে, যার ক্ষেত্রে টাইমটা বেশি হবে সে পরে পার হবে, তাই না? জি। দেখো এই যে এখানে তাই করছে, এগুলো জাস্ট দেখে নেবে তাহলেই হবে। এখানে নতুন কিছু আসলে সেটা আমি জাস্ট দেখা দেবো। তবে দেখো এখানে কি বলছে, তিনটা ভেক্টর আসলে যতক্ষণ এই যে একটা ভেক্টর দেওয়া আছে, এই যে একটা ভেক্টর দেওয়া আছে, এটা একটা ভেক্টর দেওয়া আছে, কি বলছে, এ ও ভি ভেক্টর দ্বারা লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। তো এই জন্য কি করতাম আমরা, ক্রস গুণফল দিয়ে আমরা এটা বের করতাম, তাই না? যে দেখো কিভাবে বের করতাম, লম্ব ভাবে একক জি। ভেক্টর বলতাম যে আমাদের যে নিউমের মানটা বের করতে হতো, এর ক্ষেত্রে কি করতাম, যে এ ভেক্টর এ ক্রস বি ভেক্টর আর ডিভাইড বাই এ ভেক্টর যে মানটা আছে এই মান দিয়ে আমরা ভাগ দিতাম, তাহলে কি বের হইতো, তাহলে আমাদের যে একক ভেক্টরটা আছে লম্ব দিকে সেটা বের হতো, এই যে প্লাস মাইনাস যাবে। ঠিক আছে, মনে পড়ছে না? জি। এটা কিন্তু করছিলাম। ইজি, একদম ইজি, দেখো জাস্ট 2-3 লাইনের ব্যাপার। তারপর কি বলছে, উদ্দীপকের সি ভেক্টরটি ঘূর্ণনশীল কিনা সেটা বের করো। তো ঘূর্ণনশীল কখন হয়, যদি কাল ইকুয়াল, যদি কাল থাকে, কাল যদি থাকে তাহলে কি বলবো, কাল যদি থাকে তাহলে কি বলবো, ঘূর্ণনশীল। আর যদি কালটা কি হয়, কাল যদি 0 হয় তাহলে কি বলবো, সংরক্ষণশীল। ওকে। কাল।
সংরক্ষণশীল অথবা কি, অথবা তোমার অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল এটা যদি লিখে নেবো তাহলে হবে। তো আমরা জাস্ট কি করবো, এই সি ভেক্টরটা কাল বের করব। তো কালটা কিভাবে বের করতে হয়, কাল কি, কাল সি আছে ক্রস গুণফল। তো ক্রস গুণফল করবো তাহলে হবে। তো তোমার যে এখানে আই, যে কে, তারপরে যে ডি ডিএক্স, ডি ডি ওয়াই প্লাস ডি, মানে ডেল্টা, ডেল্টা জেড। তারপর নিচে কি, আই এর সহগ। আই এর সহগ সি এর ক্ষেত্রে কি আছে, সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউব। ওইটা কি, দেখো এখানে মাইনাস কিন্তু আছে, তো মাইনাস কিন্তু অবশ্যই দেবো। মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড। তো ওইটা কি, তোমার থ্রি এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই। তো আমি এখানে জায়গা স্বল্পতার কারণে এইভাবে লিখছি, তুমি কিন্তু এরকম করে লিখবা না, তুমি ফাঁকা ফাঁকা করে লিখবা। বেশ জায়গা নেবা, তোমার পরীক্ষা খাতে কিন্তু জায়গার কোনো কমতি নেই। যত পেজ চাইবা তত দেবে, তাই ফাঁকা ফাঁকা করে লিখবা। তাছাড়া কিন্তু দেখো, নিজেই যখন এইটা যদি তুমি লিখে ফেলো, এটা করতে গেলে তোমার নিজের অসুবিধা হবে না, নিজেই কিন্তু বুঝবা না। ঠিক আছে। আচ্ছা, জি তাহলে দেখো এইটাই হয়েছে। দেখো এতক্ষণ যে দুই তিনটা করলাম, একদম ইজি না এগুলা? মানে আমরা যেগুলো করছি তার মধ্যে থেকেই তো আসে, তাই না? এই যে দেখো দুই এক লাইনের ব্যাপার, জাস্ট হুম কাল করছি হয়ে গেছে। তো তারপর দেখেন কি বলছে, 500 মিটার প্রস্থের একটি নদীতে, মানে এটা আমাদের দিয়ে দেওয়া আছে, প্রস্থটা দেওয়া আছে, তারপরে এত কিলোমিটার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে, মানে ইউ এর মানটা আমাদেরকে দেওয়া আছে। তারপর কি বলছে, এই নদীতে মাঝি মাহির ও নিধি প্রতিযোগিতার উদ্দেশ্যে সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নিল। মানে দুজন পার হওয়ার সিদ্ধান্ত নিল। তো মাহিরের বেগটা দেওয়া আছে, আর ভি এম মানে মাহিরের বেগ দেওয়া আছে। তারপর আলফা কোণে, মানে এর ক্ষেত্রে আমাদের আলফাটা বের করতে হবে। আর নিধি কি, নিধি হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে এর ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, ভি নিধি দেওয়া আছে। বেগের সাথে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটতে শুরু করলো। তো এই দেখো লম্বভাবে যেহেতু সাঁতার কাটতে শুরু করছে, তাই এর ক্ষেত্রে যে কেসটা হবে সেটা কি কেস হবে, সেটা হবে সর্বনিম্ন সময়ের কেস, জি মিনিমাম টাইমের কেস। আর তাহলে বুঝতে হবে, একটা সর্বনিম্ন টাইমের হয়, একটা সর্বনিম্ন সময় হবে, তাও কোশ্চেন পেলে বোঝা যাবে। আলফার মান কত হলে মাহের সোজাসুজি নদীর অপর পৌঁছাবে। তো এই কেসটা কি, এই কেসটা আমাদের সর্বনিম্ন, সর্বনিম্ন দূরত্বের কেস না? তাহলে আলফা ইজ কি হবে, আলফা ইজ কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। জাস্ট এটা করলে হয়ে যাবে। আর তারপর কি, উদ্দীপক অনুসারে কে জিতবে, দেখো টি বের করতে হবে দুইটার ক্ষেত্রে। টি বের করে যেটা আমাদের কম হবে সে তাড়াতাড়ি পৌঁছাবে, যেটা আমাদের বেশি হবে সে দেরিতে পৌঁছাবে। দেখো এই টাইপের একটা অঙ্ক এর আগে একটু আগে করে আসলাম না, কমন পড়ছে না? তারপরে যে আহ, এই যে এইটাও একটু আগে করে আসলাম না, না এই টাইপের টাইপ তো কমন, তাই না? মান তো আর সেম থাকবে না, বা টাইপ তো সেমই। দেখছো, কয়েকটা অঙ্ক করলে কিন্তু দেখো কমন পড়া শুরু করে গেছে। দেখো একদম, একদম আসলে জল খেয়ে নিই, কতক্ষণ ধরে একটানা কথা বলতেছে। ওই দিন ওই অঞ্চলে বাতাসে টা 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 আচ্ছা, টা 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 টা। তারপরে যে এটার ক্ষেত্রে দেখো, একদিন একটি অঞ্চলে তাপমাত্রা ও বাতাসের বেগ পাওয়া গেল, মানে দুইটা ফ্যাক্টর দেওয়া আছে, একটা হচ্ছে তাপমাত্রার বেগ, একটা হচ্ছে বাতাসের বেগ। ওকে, অসুবিধা নেই। কি বলছে, এত বিন্দুতে, এত বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রা গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তো গ্রেডিয়েন্ট করার জন্য কি করতে হবে কিন্তু বলছিলাম, জাস্ট ও, জাস্ট দেখো, এই যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা এখানে লিখছি, লেখার কি করছি, এর সাথে এটা গুণ। তো গুণ করার প্রত্যেকের সাথে দেখো আলাদা আলাদা করে গুণ হয়েছে, যে ডেল্টা ডেল্টা এক্স এর সাথে গুণ এইটা, তারপর ডেল্টা ডেল্টা ওয়াই এর সাথে গুণ হচ্ছে এইটা, ডেল্টা ডেল্টা জেড এর সাথে গুণ হচ্ছে এইটা। তবে দেখো এখানে আই, যে, কে, এই যে একক ভেক্টর গুলো, এগুলো কিন্তু থাকবেই। কারণ আমি বলছিলাম গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কিন্তু ভেক্টর থেকে ভেক্টরে পরিণত করে। তাই গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা পরিণত চেঞ্জ হবে না, মানে ভেক্টর কিন্তু ভেক্টরে থাকবে। এখানে আবার ভুলে জি ডাইভারজেন্স কিন্তু আইজেকে কিন্তু এখানে তোমরা আউট করে দিও না। আর দেখো এখানে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু গুণ হয়েছে, প্রত্যেকটার সাথে গুণ। তারপর কি করবো, তারপর জাস্ট আমরা ডিফারেন্সিয়েট করবো, তাহলে দেখো আই এর সহগ হচ্ছে এইটা, জে এর সহগ হচ্ছে এইটা, কে এর সহগ হচ্ছে এইটা। তাহলে দেখেন একটা বিন্দুর কথা বলে নাই, যে 1, -1, -2। তো দেখো এখানে যে বিন্দুটা আছে, ধরো যে 1, -1, 2, এখানে প্রথমে যেটা থাকবে সেটা আমাদের এক্স এর এখানে এই মানটা বসাবো, দ্বিতীয়টা যেটা থাকবে সেটা আমাদের ওয়াই এর এখানে বসাবো, আর তৃতীয়টা যেটা থাকবে সেটা আমরা জেড এর এখানে বসাবো। তা দেখো এখানে যে আমরা পাইছি ওয়াই জায়গায় কি বসাবো, ওয়াই জায়গায় আমরা -1 বসাবো, জেড এর জায়গায় আমরা 2 বসাবো, এক্স জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় -1, জেড এর জায়গায় 2। যেভাবে আমরা বসাই দেবো, বসাই দেওয়ার পর দেখো যোগ বিয়োগ করলে আমরা এইটা পেয়ে যাবো। তো ইজি না একদম? জাস্ট বোধহয় আগের দিন আমরা এটা বলা হয়নি, আজকে যে এটা বলে দিলাম। এটা একটু নোট করে রাখো যে এটা কি মিন করে। ওকে, ওকে আচ্ছা। আমাদের যদি বিন্দু দেওয়া থাকে একটা, প্রথমটা প্রথমটা বোঝায় এক্স এর
স্থানাঙ্ক, দ্বিতীয়টা বোঝায় ওয়াই এর স্থানাঙ্ক, আর তৃতীয়টা বোঝায় জেড এর স্থানাঙ্ক। তো জাস্ট এটা করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। ওকে। এই যে এই যে গ নাম্বারটা কিন্তু আগের দিন আমি প্র্যাকটিস করাই দিইনি, তাই গ নাম্বারটা কিন্তু মাস্ট করবা, মাস্ট করে আমাকে দেখাবে, এটা এইচডব্লিউ থাকবে। ওকে। আর দেখো, তোমাকে তো আমি এইচডব্লিউ দেই, এইচডব্লিউ দেওয়ার পর আমার যেন নিতে মনে থাকে না মাঝে মাঝে। তো এতে করে যদি তুমি নিজে যদি ফাঁকি দাও যে তুমি না করো, যে আচ্ছা দাদা তো দেখে না তাহলে আমি না করি, তাহলে তো কার ক্ষতি হবে? আমার কি কোনো ক্ষতি হবে? আহা। তো এইচডব্লিউ কিন্তু, এইচডব্লিউ গুলো আমি যেগুলো দেবো ওগুলো কিন্তু অবশ্যই করবা, না করলে তোমারই ক্ষতি, হ্যাঁ, দেখো ওগুলো আমি তো বারবার করি। বলতেছি। আপনি না বললেও আমি বাসায় প্র্যাকটিস করি, আপনার থিওরি আচ্ছা, গুলো দেখাবো। ঠিক আছে। আচ্ছা, নাহলে তো এই আমি যে নিজেই ভুলে যাবো কি পড়াইছে না পড়াইছে। হ্যাঁ, 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 অবশ্যই। আর রাস্তায় যে সেলফিল গুলো আমি দেখাবো সবগুলো কিন্তু করবো, আমি যতগুলো দেখাই দেবো টাইমের মধ্যে ততগুলো তো দেখাই দেবো। তারপর যেগুলো অবশিষ্ট হ্যাঁ, থাকবে ওগুলো তো সবটা নিজে করবো। তুমি করবাও। তারপর সবার সামনে যেগুলো দেখাই দেবো এগুলো নিজে হাতেই করবা, হাতে কলমে করবা। ঠিক আছে। ওকে তারপর দেখো ওকে। ওই দিনের বাতাসে কোনো ঘূর্ণন ছিল কিনা, দেখো ঘূর্ণন মানে কি কাল না, যে কাল যদি থাকে, কাল 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 থাকলে কি, কাল বের করতে হবে। কাল যদি আমাদের থাকে তাহলে কি বলবো ঘূর্ণন ছিল, কাল যদি না থাকে তাহলে কি বলবো ঘূর্ণন ছিল না। দেখো এইটা কিন্তু ইজি। সংরক্ষণ। এই যে দেখো, কালই বের করছে, কালই বের করছে। তো কাল বের করার পর কাল হচ্ছে জিরো, তাই কি বলবো কোনো ঘূর্ণন ছিল না। ঠিক আছে। ওকে, এখন যে পরেরটা হুম। যাই, দেখো কি বলছে। কোনো একদিন এত কোনো এত এত এমএস মানে মিটার পার সেকেন্ড বেগে খাড়াখাড়ি বৃষ্টি পড়ছিল। এই সময় একজন ব্যক্তি এত বেগে গাড়ি চালিয়ে পার হচ্ছিলেন। ঠিক আছে। তো এটা কিসের বেগ দেওয়া আছে? এটা হচ্ছে ভি রেইনের বেগ দেওয়া আছে। তবে এটা কিসের বেগ দেওয়া আছে? এটা হচ্ছে ভি ম্যানের বেগ দেওয়া আছে, মানে মানুষের বেগ দেওয়া আছে। তাহলে গাড়ির চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবেন? মানে এটা আমাকে কি বলছে, কি বের করতে বলছে? মানে আমাদের গাড়ির যে চালক আছে তার সাপেক্ষে বৃষ্টির বেগ, তার মানে আমার কি বের করতে হবে? বৃষ্টির বেগ গাড়ির চালকের সাপেক্ষে। ঠিক আছে। আমার এইটা বের করতে হবে। তো ভি আর এম ইজ ইকুয়াল টু কি, ভি আর মাইনাস ভি এম। ঠিক আছে। আমার যে এইটা বের করতে হবে, তাই না? জি। এই দেখো, তার মধ্যে কিন্তু এইটা বের করতে হবে, ভি আর সিটাই কিন্তু বের করতে হবে। আচ্ছা। তো এখন দেখো, দুইটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমরা, তো আমি যেটা আঁকতে চাই, আমি যে আঁকতে চাই কিভাবে আঁকতে হবে সেটা কিন্তু আমি দেখাই দিছিলাম। আমার কি হয়, আমার যে আপেক্ষিক বেগটা আছে মানে যার সাপেক্ষে সে কিন্তু উল্টে যায়। দেখো সেটা কিন্তু উল্টে গেছে। যদি এখানে আমি ভি এম দিচ্ছি, ভি এম এর জায়গায় ধরো ভি সি এ দাও, কোনো অসুবিধা নেই। ওকে। ভি এম এর জায়গায় ধরো তোমার ভি সি দাও, কোনো অসুবিধা, ভি সি। তারপর এই যে ভি, আচ্ছা কোনো অসুবিধা নেই, এই একটা করলেই হয় আসলে। হুম। তো না, এগুলো পারবো। আচ্ছা তুমি বুঝলেই হলো, যে এই মাত্র করবা দেখবা সেম ভাবেই হয়ে যায়। ঠিক আছে, সেম ভাবে হয়ে যায়। তারপর কি বলছে, যদি গাড়ির গতির বিপরীতে, আহ, যদি গাড়ির বিপরীতে এত মিটার পার সেকেন্ড বেগে হুম। বায়ু প্রবাহ চলে, তাহলে ওই ব্যক্তি দুই ক্ষেত্রে বৃষ্টি পড়ার বেগ একই পরিলক্ষিত করবেন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে। ইয়া দাও, দেখো এই যে এটা ক্ষেত্রে কিন্তু যে আমি আলফা দিয়ে বের করে দেখাইছিলাম যে কোনটার ক্ষেত্রে আলফা কিরকম হয়, তাই না? দুই ক্ষেত্রে আমার আলফা বের করতে হবে। হ্যাঁ। আলফা বের করে আমাকে দেখাতে হবে যে দুই ক্ষেত্রে আলফা ভিন্ন ভিন্ন। তো দুই ক্ষেত্রে যদি আলফা ভিন্ন ভিন্ন হয় হুম। তাহলে কি বলবো আমি, যে একই পরিলক্ষিত করবেন না। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, দেখো পরিমাপ, তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে? আলফার মানটা বের করতে হবে, দুই ক্ষেত্রে আলফার মানটা বের করে দেখাতে হবে যে দুই ক্ষেত্রে কিরকম কিরকম আলফার বেগ। আর বেগের মানটা বের করবা, মানে আলফা মানে মানে কোণের মানটা বের করবা, বেগের মানটাও বের করবা। তারপর দুটো কম্পেয়ার করে দেখাবা যে আগে আমার কোনটা ছিল বর্তমানে আমার কোনটা, তাহলেই হবে। এটা কিন্তু আমি নিজে করাইছিলাম, করাই নাই? ঘ ওকে। নাম্বারের মতো একটা জিনিস, তুমি যে আমাকে বলছো একটা প্রবলেম ছিল তোমার, হ্যাঁ, তো ওইটা আমি তোমাকে যেভাবে করাই এটা দিছিলাম এটা এখন সেম, সিমিলার। ঠিক আছে। পরেরটা যাই। তো দেখো এখানে কি বুঝছি বলছে, বুঝছি। যে এটা একটা স্কেলার রাশি। তো কি বলছে, একটা এ ভেক্টর দেওয়া আছে আর একটা বি ভেক্টর দেওয়া আছে। তো কি বলছে, এত বিন্দুতে পি এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তো এইটা আবার কিন্তু একটা অঙ্ক আমরা করে আসছি এর আগে, আসি নাই করে, একটা কিন্তু করে আসছি। দেখো, জাস্ট ফার্স্টে যে এইটার সাথে এটা গুণ আকারে লিখবো, তো প্রত্যেকের সাথে গুণ করে দেবো, যে এইটাও এটার সাথে গুণ হবে, তবে এইটা আবার এইটার সাথে গুণ হবে, আবার হচ্ছে মানে ফুল জিনিসটা আর কি, ফুল জিনিসটা আবার এইটার সাথে গুণ হবে। তারপর কি করবো, তারপর ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করে আমার যেটা থাকবে তোমার, আই এর সাথে মনে করো একটা জিনিস থাকবে, তারপর জে এর সাথে একটা জিনিস থাকবে, তারপর কে এর সাথে একটা জিনিস থাকবে। তো এখানে এক্স ওয়াই জেড এর জায়গায় কি বসাবো? তোমার এই যে আসছে কি, টু
-1 -2, তাহলে কি ফার্স্ট এক্স এর মান, দ্বিতীয়টা ওয়াই এর মান, তৃতীয়টা জেড এর মান। তো এই মানগুলো জাস্ট ওখানে বসাই দেবো, বসাই দিলে আমাদের বের হয়ে যাবে। ঠিক আছে। তারপর কি বলছে, উদ্দীপকে বর্ণিত এ ও বি ভেক্টরদের মধ্যে কোনটি সলিনয়েডাল। কখন সলিনয়েডাল হয়, যখন ডাইভারজেন্সটা জিরো হয়। ডাইভারজেন্সটা যখন জিরো হয়, এবং কোনটি অঘূর্ণনশীল, মানে কোনটার ক্ষেত্রে কার্লটা জিরো, কার্লটা জিরো সেটা বের করতে হবে। ঠিক আছে। তো কি করব, যে আমার এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, দুইটারই কার্ল বের করবো, দুইটারই ডাইভারজেন্স বের করবো। বের করে দেখবো কোনটার ক্ষেত্রে কার্লটা জিরো হয় সেটা বলবো আমরা অঘর্ণনশীল, কোনটার ক্ষেত্রে আমার ডাইভারজেন্সটা জিরো হয় সেটা আমি বলবো কি, সেটা আমি বলবো সলিনয়েডাল। তো দুইটার ক্ষেত্রে কিন্তু বের করবা, প্রথমটার ক্ষেত্রেও কি করবা, প্রথমটার ক্ষেত্রে ডাইভারজেন্স আর হচ্ছে তোমার কার্ল দুইটা বের করবা, তবে দ্বিতীয়টার ক্ষেত্রেও তোমার কার্ল আর ডাইভারজেন্স দুইটা বের করবা, কার্ল আর ডাইভারজেন্স দুইটা ওকে। বের করবা। তাই কিন্তু করছে, দেখো দুইটার ক্ষেত্রে করছে, যে এর ক্ষেত্রে কার্ল বের করছে, বি এর ক্ষেত্রে কার্ল বের করছে, তারপর তোমার এ এর ক্ষেত্রে ডাইভারজেন্স বের করছে, বি এর ক্ষেত্রে ডাইভারজেন্স বের করছে। ক্লিয়ার, দেখো, দেখো তারপর এখানে কি ক্লিয়ার, বলছে, ক্লিয়ার, ক্লিয়ার, এখানে কি বলছে, চিত্রে তিনটি ক্লিয়ার। সমতলীয় ভেক্টর ও বিন্দুতে ক্রিয়াশীল। দেখো তিনটা ভেক্টর এখানে দেওয়া আছে, কি কি ভেক্টর দেখা ট্রাই করি। যে যে এটা একটা ভেক্টর, যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর আছে। এই কালে দিয়ে না লিখে পারো, তোমার হ্যাঁ, লিখে এটা তো দেবো। দুনিয়া সবচেয়ে সোজা দেখতে। এই যে এটা একটা ভেক্টর, তারপরে যে এটা একটা ভেক্টর, আর এটা একটা ভেক্টর। তারপর কি বলছে তোমাকে, দেখো কোণের মানগুলো কিন্তু দেওয়া আছে, এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। আর আমরা যখন এগুলা ক্ষেত্রে লব দিয়ে বের করতে চাই তখন কি করতে হয়, তখন এই যে আমাদের এক্স অক্ষ আছে এইটার সাথে কিন্তু বের করতে হয়, ও যে এটার চিন্তা সাথে এটা নিতে ভাবনা। হবে, তো এটার সাথে ফুলটা নিতে হবে, যে এটার সাথে ফুলটা নিতে হবে আর এটার সাথে কিন্তু ফুলটাই নিতে হবে, তো এটা কিন্তু যেন মাথায় থাকে। তো কি বলছে, F1, কি বলছে আমাদের, যে F1 ও F2, ভেক্টর দুটি সামান্তরিক এর দুটি নির্দেশ করে F1 ও F2 সামান্তরিক ক্ষেত্রফল। সমান্তরিক দুইটি বাহু নির্দেশ করলে সমান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো বাহুর কথা বলেনি, দুইটা বাহু, তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি, এটা যখন বের করি তখন কি করতে হয়, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তারপরে হাফ। যে মানটা আছে ওই মানটা বের করতে হয়। না না না, বাহুর ক্ষেত্রে কিন্তু এমনিতেই, বাহুর ক্ষেত্রে ও, এমনিতেই, আর যদি কর্ণ বলা থাকে, কর্ণ বলা থাকলে হাফ, যদি কর্ণ বলা থাকে তাহলে হাফ। ও হ্যাঁ, হ্যাঁ, ওই যে আগের স্লাইডে পড়েছেন, হ্যাঁ বুঝছি হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এই যে এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভুললে কিন্তু চলবে না। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, তাহলে ওইটা ওকে। করলেই হয়ে যাবে। তো কি বলছে, F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর, ভেক্টর তিনটে মিলিত ফল কোন দিকে ক্রিয়া করবে। তাহলে এই ক্ষেত্রে কি করবা, আমাদের যে লব্ধিটা আছে আর এর মান আছে সেটা বের করবা, আর আমাদের যে আলফা মানটা সেটা বের করবা। দুইটা কিন্তু আমি শেখাইছি তাই না, শেখাইছি কিন্তু, মানে তুমি দুইটা কি করবা, ফার্স্টে কস উপাংশটা নিবা, মানে এক্স অক্ষ বরাবর উপাংশটা নিবা, তারপর ওয়াই অক্ষ বরাবর উপাংশটা নিবা, নিয়ে তারপর কি করবা, নিয়ে তারপর ধরো আর এক্স এর মানটা তুমি বের করলা, আর ওয়াই এর মানটা বের করলা। আর বের করার জন্য কি করতে হবে, যে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। আর যদি আলফাটা চাও তো ট্যান আলফা ইজ, ট্যান আলফা ইকুয়াল কি জানি, আর ওয়াই ডিভাইড বাই আর এক্স। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি, ট্যান ইনভার্স আর আর ওয়াই। আজকে ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদের খেলা দুইটাই। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, দেখি, দেখবো হয়তো, পরীক্ষা বুঝছি, হ্যাঁ, খুব অসুবিধা খেলা হয়েছে। দেখবো তো, খেলা দেখে ঘুমাবো রাতে, এই জন্য তাড়াতাড়ি পড়ে ফেলছি সব আছে। আচ্ছা, অসুবিধা নেই। দেখো এই যে এটা কিভাবে করতে হয় এটা তো মনে আছে তাই না, এসব কিন্তু আমি করে করে দেখাইতেছি না। হ্যাঁ, এটা দেখো মনে হয়। এই যে এটা কত নম্বর সমস্যা, 8 নম্বর সমস্যা, দেখুন তো যতগুলো বোর্ডে আছে সবগুলো আমরা করছি না, জি। যেটা করবো তাহলে। আচ্ছা, তারপর এইটা দেখো, কি দেওয়া আছে, একটি ভেক্টর ক্ষেত্র, একটা ভেক্টর দেওয়া আছে এইটা। তো কি বলছে, এত বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করে। দেখো আবার সেম কোশ্চেন, সেম কোশ্চেন রিপিট, দেখছো। তারপর কি, গাণিতিক বিশ্লেষণের সাথে দেখো এই ভেক্টরটি সলিনয়েডাল। দেখো সলিনয়েডাল নাকি সংরক্ষণশীল হবে, তাহলে কি করব, আমরা ডাইভারজেন্স আর পলিমার শূন্য ডাইভারজেন্স আর সংরক্ষণশীল কার্ল যদি আমরা কার্ল দুইটা বের থাকে। করব। যদি ডাইভারজেন্সটা যদি আমাদের জিরো হয় তাহলে কি বলবো, তাহলে বলবো সলিনয়েডাল। ঠিক আছে, সলিনয়েডাল, সলিনয়েডাল। সলিনয়েডাল। তাহলে আর কার্ল যদি কার্লটা থাকলে যদি জিরো হয়, সংরক্ষণ। কার্লটা যদি জিরো হয় তাহলে কি বলবো, সংরক্ষণশীল। দেখো এই যে এগুলো কিন্তু বারবার গুলায় যাবে, তাই এর প্রতিকারটা কি, এর প্রতিকার হচ্ছে বারবার প্র্যাকটিস করা, বারবার প্র্যাকটিস করে কিন্তু মনে রাখতে হয়। আমারও মনে থাকতো না, যে আমাকে যদি আবার 2 দিন 7 দিন পরে জিজ্ঞাসা করে যে কোনটা কি, আমি নিজেই ভুলে যাবো।
আসলে এটাই, কারণ এটা মুখস্থ বিদ্যা কিন্তু। সংরক্ষণশীল আর হচ্ছে তোমার সলিড মেটাল, এটা কিন্তু মুখস্থ বিদ্যা। তাই এটা কিন্তু একটু বারবার দেখে মুখস্থ করতে হবে, যে কোনটার ক্ষেত্রে কি হয়, কিভাবে বের করতে হয় এটা দেখবে তোমার মনে আছে, বাট কোনটার ক্ষেত্রে কি হয় এটা দেখবে তোমার ওকে। ভুলে গেছে। তাই বারবার কিন্তু রিভাইজ দেবো, বারবার কিন্তু রিভাইজ দেবো। তাই দেখো, গ নাম্বারও পাইছে, ঘ নাম্বারও পাইছে। তারপর দেখো 10 নম্বরে কি আছে। 10 নম্বর উদ্দীপকের খেয়াল করো, এই যে আমাদের এ বিন্দুটা আছে। তো দেখো তো, আমি যদি এটাকে ভেক্টর নিতে চাই, ভেক্টর নিতে চাইলে পাবো না। যদি এটা ভেক্টর নিতে চাই তাহলে এই ভেক্টরটা কি হবে, তোমার আই প্লাস জে। তারপর আমাদের এটা কি হবে, এটা আমাদের হবে 2y মাইনাস জে। ঠিক আছে। উদ্দীপকের ওয়াই ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। দেখো ওয়াই ভেক্টর, তো ওয়াই ভেক্টর তো এইটা তাই না, ওয়াই ভেক্টর তো এইটা। তো এটা কোন অক্ষের সাথে বলতে, ওয়াই অক্ষের সাথে। তো ওয়াই অক্ষের সাথে যখন বের করতে হয় তখন আমাদের কি বের করতে হয়, তখন আমাদের থিটা ওয়াইটা বের করতে হয়। এর ক্ষেত্রে আমি কি বলছিলাম বলো তো, থিটা ওয়াইটার ক্ষেত্রে তোমার কস ইনভার্স, কস ইনভার্স তোমার এ ওয়াই ডিভাইড বাই এর যে মানটা সেইটা। এটা কিন্তু আগের দিন দেখাইছিলাম, মনে পড়ে? Just যদি এইটা করো তাহলে হয়ে যাবে। হুম, এ ওয়াই বলতে কি, এ ওয়াই জায়গায় জাস্ট কি, তোমার ওয়াই সহগ 2, তাহলে কি করতে হবে, কস ইনভার্স 2 ডিভাইড বাই ওর যে মানটা আছে, তোমার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। জাস্ট ক্যালকুলেটার যদি এই মানটা বসায় দাও তাহলেই হবে, তাহলেই হবে। ঠিক আছে। এই যে এখানে অন্য নিয়মে ওকে। করা থাকতে পারে, এখানে অন্য নিয়মে করা থাকতে পারে, বাট তোমাকে তো আমি এই নিয়মে শেখাইছিলাম তাই না। তো তোমার যেটা ভালো লাগে তুমি ওই নিয়মে করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ওকে। আর তোমার যদি এইটা দেখে ভালো লাগে তুমি এইটা নিয়মে করবে, তোমার যেটা ভালো লাগে, মানে যেটা ভালো লাগে, জি। যেটা খুশি সেটা করে। আচ্ছা, তার কি বলছে, উদ্দীপকের ও এ এবং ও বি ভেক্টর তো পরস্পর লম্ব কিনা। তো কখন লম্ব হয় দেখো, দুইটা কিন্তু আমরা ভেক্টর রূপে প্রকাশ করে ফেলছি। তাই আমরা কি করবো, এক্ষেত্রে ডট প্রোডাক্টটা বের করবো, মানে ডট গুণফলটা বের করবো। যদি ডট গুণফলটা আমাদের কি হয়, ডট গুণফল যদি জিরো হয়, ডট গুণফল জিরো হলে বলবো লম্ব। আর যদি ডট গুণফল জিরো না হয় তাহলে কি বলবো, লম্ব নয়, লম্ব নয়। ঠিক আছে। তারপর দেখেন কি দেওয়া আছে, যে এত প্রস্থের, মানে আমাদের ডিটা দেওয়া আছে, একটি নদীতে স্রোতের বেগ আমার ইউটা দেওয়া আছে, সাঁতার প্রতিযোগিতায় পায়ে দেওয়ার লক্ষ্যে প্রথম সাঁতারু এত কিলোমিটার পার বেগে, মানে আমার এই ক্ষেত্রে প্রথমে ভিটা দেওয়া আছে, এবং দ্বিতীয় সাঁতারু একই বেগে 2 নং চিত্র অনুসারে সাঁতার আরম্ভ করে। দেখো তো, ডাব্লিউ। হ্যাঁ, দেখো 1 নম্বরটার ক্ষেত্রে দেখো, 1 নম্বরের ক্ষেত্রে প্রথম সাঁতার লব্ধি বেগটা নির্ণয় করতে বলছে। তো প্রথমটা দেখো আমার কোনটা দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, তার লব্ধি কিভাবে বের করবো। লব্ধি ইকুয়াল তোমার যে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস থিটা। তো এটা করলে উক্ত তোমার গ সাঁতার নাম্বার মতো প্রতিযোগিতার শেষ, ফলাফল শেষ। উত্তর খাতা প্রতিযোগিতার ফলাফল, তার মানে কি করতে হবে এখন বলতো, ফলাফল আমরা কিভাবে পাই। দেখো, যদি দৌড় প্রতিযোগিতা হয় ফলাফল আমরা কিভাবে পাই, কার ক্ষেত্রে সময়টা কম লাগে সে বিজয়ী তাই না। জি। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, সময়টা বের করতে হবে, টি কম হলে কি হবে, উইন্স। তোমার সাঁতার প্রতিযোগিতা গেলে খাতা কলম নিয়ে যাইতেই দেখো, যে এটা অঙ্ক আমরা এটাকে করে আসলাম না, একদম সিমিলার না। জি। এখন কি দেখো, শুধু রিপিট হইতেছে না, এগুলো কি করা করা খুব কঠিন, নো। একদম ইজি কিন্তু। আচ্ছা, যেমন দেখো দেখতে দেখতে 12 নাম্বারে আমরা দেখতেছো কি র্যাপিড বেগে আগাইতেছি, একটা অঙ্কে 1 মিনিট। দেখছো, ভালো মতো করা থাকলে এগুলোতে খুব সময় লাগারই কথা না। এই যে আমি যখন ধুমধাম সলভ করতেছি, তুমি যখন রিভিশন দেবা, রিভিশন দিতে দিতে যখন অনেক ভালো প্রিপারেশন হবে তখন ধুমধাম সলভ করবা। আমার তো তাও তোমাকে বোঝানো লাগতেছে, তোমার তো তাও লাগবে, তুমি 10 সেকেন্ড একটা করে শেষ করবা। একদম বলবো 1 মিনিট, সেই জন্য বই শেষ, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সৈন্যদের সামনে গিয়ে ভাব নেবা। ঠিক আছে। তারপর দেখে আমি কি বলছে, তোমার এফ এর মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে, আবার আরেকটা এফ এর মান দেওয়া আছে, মানে দুইটা আর কি বলের মান দেওয়া আছে। এই যে একটা বলের মান, যে এটা একটা বলের মান আর এটা একটা বলের মান, আমরা এটা চিত্র থেকে আমরা এটা বুঝতে পারছি। তবে কি বলছে, বল দুইটার লব্ধি এক্স অক্ষের সাথে যে কোনো ক্রিয়াশীল তা নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের, এই ক্ষেত্রে ধরো আমাদের কি বের হবে, এই ক্ষেত্রে যদি আমরা দুইটা ভেক্টর লব্ধিটা বের করি, লব্ধিটা এই বরাবর যাবে না কোথাও একটা, যে এই বরাবর তো লব্ধিটা যাবে কোথাও একটা তাই না। তো আমরা কি এই কোণটা বের করতে পারবো না, যে এই যে থিটাটা বের করতে পারবো না, যে থিটা, এই থিটাটা তো বের করতে পারবো। মানে যদি আমরা এর ক্ষেত্রে যদি কোণটা নির্ণয় করি তাহলে এই থিটাটা বের করতে পারবো না, যে এতটুকু বের করতে পারবো না। ইয়েস।
দেখো কি বলেছে, এটা ইয়েস। বলেছে 60 ডিগ্রি। তাহলে এটা কতটুকু, এটা 30 ডিগ্রি না? তো আমরা যদি থিটাটা বের করি, আর এই থিটাটা যদি 30 ডিগ্রির সাথে যোগ করে দিই, থিটা প্লাস 30 ডিগ্রি, তাহলে কি আমরা এক্স অক্ষের সাথে কোনটা পেয়ে যাবো না? জি। দেখো অনেকটা ইজি, জাস্ট একটু মাথা খাটালেই কিন্তু হয়ে যায় এটা, তাই না? ইয়েস। তারপর দেখো এখানে কি বলছে, বল দুটির লব্ধের আনুভূমিক উপাংশ উল্লম্ব উপাংশের মধ্যে কোনটি বেশি হবে? তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে ধরো আমরা তো ইয়েটা পাবো, আমরা তো লব্ধিটা তো পাবো। তো লব্ধি মানে আর এর মানটা তো পাবো। তো কি করব এরপরে? আর এর যে আর এর যে আনুভূমিক আনুভূমিক উপাংশ এটা বের করব, মানে আর এক্সটা বের করব। আর এক্সটা কিভাবে বের করে? তোমার আর কস হচ্ছে এই যে এইটা, আর কস থিটা প্লাস 30, এটা করলে কি হবে, আর এক্সটা বের হবে। তা আর ওয়াইটা কিভাবে বের করব? আর সাইন থিটা আচ্ছা। প্লাস 30। তাহলে দেখো এখন আমরা কি করব? এখন এইটা থেকে আমরা এক্স অক্ষ বরাবর উপাংশটা পেয়ে গেছি, আর এটা থেকে ওয়াই অক্ষ বরাবর উপাংশটা পেয়ে গেছি। তারপর আমরা দেখবো, তারপর যেটা বেশি হবে সেটা আমাদের বেশি, তাই না? দেখো এটা আমাদের কি উপাংশ, এটা আমাদের আনুভূমিক উপাংশ। জি। আর এটা আমাদের উল্লম্ব উপাংশ। তো এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটা আমাদের বেশি, তাই না? যেটা বেশি সেটা আমাদের বেশি। হ্যাঁ। দেখো ইজি না? তো দুইটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা 13 নম্বরটা শুরু করতেছি, বাট তার আগে যে মিটিং এর টাইম শেষ, আবার তোমাকে লিঙ্ক দিতেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকো। ওকে। ওকে।